অনিরুদ্ধ গাঙ্গুলির কলমে আজকের নিবেদন বসত। খানিকটা উঠে এসে খেয়াল পড়ল আজ অন্য সিঁড়ি দিয়ে উঠছেন, অথচ রোজই অফিস থেকে সবজি বাজার লেনে নিজের বাড়ি এই কালীঘাট মেট্রো স্টেশন দিয়েই ফেরেন মানসবাবু। বেরিয়ে একইভাবে অটো ধরেন। কি করে আজ ভুল হলো? আজ সারাদিনে যেন সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। সকালে সেই সাদা বড় গাড়িটা চড়ে আসা লোকটার কথাই বারবার মনে পড়ছে। এদিকটায় আবার এসক্যালেটর নেই, উঠতে বুকে একটু চাপ লাগলো। ফুটপাতে খানিক চুপ করে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নিতে স্বাভাবিক হলো শরীরটা। রোজকার মতো আজ আর অটোয় উঠতে ইচ্ছে করলো না। হঠাৎ কেমন যেন দেখতে ইচ্ছে করছে চারপাশ, বাড়ি ঘর দোকানপাট কতটা পাল্টেছে। মাথা নিচু করেই কেটে গেল কতটা বছর, চোখ তুলে আর দেখা হয় না কিছুই। মাথা হেঁট করে হনহন করে হেঁটে সকালে কোনো মতে বাস্তুহারা বাজার থেকে রোজের মাছ আর আনাজটুকু জয়তীর হাতে দিয়ে মাথা নিচু করেই হুড়োহুড়ি করে চান ঘরে। তারপর ভাতের পাতেও সেই একইভাবে। চোখ তোলার সময় কোথায়? তাকালেই জয়তীর সঙ্গে কথা বলতে হবে, আর তার মাসুল দিতে হবে মেট্রো ফেল করে। অটোতেও সেই ঘাড় হেঁট করে শুধু খুচরো আর ঘড়িতে নজর আটকে। তারপর সারাদিন অফিসের ল্যাপটপে মাথা নিচু করে। আর বসের সামনে তো চিরকালই সেই হেডমুন্ডু। তবে হ্যাঁ, দিনে দুবার মাথা উঁচু করে দেখতেই হয় মেট্রোর গেটের ওপর ঝোলানো ট্রেনের সময়ের বোর্ড। বচ্চর সিংয়ের দোকানে একই রকম ভিড়। কি ঝাঁ চকচকে চেহারা হয়েছে ছোটবেলার সেই তরকারুটির দোকানের। হাঁ করে দেখতে গিয়েও দুবার চলতি মানুষের গুঁতো খেলেন পিঠে। পাশে তেলে ভাজার দোকানটাও যেন নতুন হয়ে গেছে। অবাক লাগলো মানসবাবুর। কিছুই চোখে পড়েনি এতদিন। রুটির দোকানের পাশ কাটিয়ে যেতে গিয়ে মনে হলো কলকাতায় কারুর বাড়িতে আর রুটি হয় না বোধহয়। ভাবলেন জয়তীর কি কষ্ট হয় রুটি করতে। কোনোদিন ভাবেননি তো জয়তী রুটি করতে কষ্টের কথা। তাই জিজ্ঞেসও করেননি। লজ্জা পেলেন মনে মনে। ভাবলেন জিজ্ঞেস করবেন আজ। প্রথম শহর দেখতে আসা গ্রামের লোকের মতো রাস্তার দুপাশ দেখতে দেখতে শাহনগরীর মুখটা পৌঁছতে বেশ সময় লেগে গেল। কত চেনা দোকান, বাড়ি খুঁজেই পেলেন না। সেদিনও শেতলা মন্দিরের উল্টো ফুটে ঠাকুর মাজন লেখা সেই টিনের চালের বাড়িটার সামনে সাদা চুল অসম্ভব ফর্সা যে ভদ্রলোক মোড়ায় বসে থাকতেন, এখন বাড়ি শুদ্ধ ভ্যানিশ। ফুটপাতে আজকাল প্রায়ই দেখেন সার দিয়ে প্লাস্টিকের চেয়ার পেতে বসে থাকে কিছু লোক, আড্ডা দেয় রাস্তা জুড়ে। বিশেষত পুরনো বাড়িগুলো ভেঙে নতুন বাড়ি যেখানে যেখানে উঠেছে, নতুন মোটর বাইক 3-4টে, আর তার মালিকেরা জিন্স আর রংচঙের টি শার্ট পরে সাদা স্টিকার্ট, গলায় সোনার চেন ঝুলিয়ে বসে থাকে। সবারই প্রায় বিরাট কোহলির মতো দাড়ি, যদিও ছেলের বয়সী প্রায়। তবুও মাথা নিচু করে ফুটপাত থেকে নেমে হেঁটে জায়গাটুকু এড়িয়ে যান মানসবাবু। ষাট ছুঁই ছুঁই শরীরে যেন অজানা ভয়, আশঙ্কার বোঝা জমছে রোজ। বছরখানেক আগে বুকে স্ট্রেন্থ বসেছে। ওদের মুখগুলো দেখলেই কেমন বুক ধরফর করে। উল্টো ফুটের কত ঝকঝকে সব দোকান বাড়ি, কেমন যেন অচেনা লাগে 7 পুরুষের চেনা এলাকাগুলো। ব্রিজে উঠতে উঠতে মনে পড়ল ছোটোর থেকে কাঠের পোল বলা অভ্যেস ছিল। আজকাল অবশ্য আর কেউ বলে না। নতুন রং করা এই ব্রিজের পাশেই ছিল বার্লি কল। সে নাম অবশ্য বলতো আশেপাশের লোকজনেরা। আসলে রেকিট কোলম্যান কারখানা, আর ঝকঝকে বিশাল ফ্ল্যাট বাড়ি সেখানে। মনে পড়ল ছোটবেলায় পাড়ার শিবু কাকার হাত ধরে বিশ্বকর্মা পুজোয় ঠাকুর দেখতে এসে 2 হাত ভরে ফল প্রসাদ পেতেন। কিছুক্ষণ দাঁড়িয়ে হাঁ করে বিশাল বাড়ি আর গেটটা দেখতেন মানসবাবু। অকারণ হিসেব করার চেষ্টা করেন এই বাড়ির একটি ফ্ল্যাটের দাম। শেষে কোনো ধারণাই যে তার নেই বুঝে হাল ছেড়ে বাড়ির দিকে এগোন। ব্রিজের চড়াই পেরোতে পেরোতেই কপালে বিনবিন করে ঘাম জমে গেল। বুঝলেন
কাজটা ঠিক হয়নি। রাস্তা পার হয়ে খানিক অবসন্ন পায়ে এগোতে থাকেন বাড়ির দিকে। মাথায় ঘুরছে শুধু সকালবেলার সেই সাদা বড় গাড়ি চড়ে আসা লোকটির কথা। চারপাশের এই পাল্টে যাওয়া নতুন বাড়িগুলো কেমন ঘাবড়ে দিয়েছে তাকে। রিটায়ার করতে আর মাত্র কিছু মাস বাকি। ছেলে পুনেতে থাকে, তাও বেশ কবছর হতে চলল। রোজ রাতেই ফোন করে বলে পুরনো বাড়ি বেচে চলে এসো। প্রতিবারই না করেন মানসবাবু। জয়তীর যদিও খুব শখ এই পুরনো বেরঙিন বাড়ি ছেড়ে ছেলের নতুন ফ্ল্যাটে থাকার, কিন্তু 7 পুরুষের বাস্তব ভিটে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই কেমন শরীর তার করে। বাড়ি ঢোকার মুখে ঠাকুরের ফুল নিতে গিয়ে অসিতবাবুর সঙ্গে দেখা হলো। সেই প্রাইমারি সেকশন থেকে বন্ধু দুজন। 3টে বাড়ি পরে থাকেন। থমথমে মুখে হাত ধরে একপাশে টেনে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন অসিতবাবু। তারপর ধীরে ধীরে বললেন, আমরা বাড়ি ছেড়ে দিচ্ছি। কাল মাঝরাতে একতলার জানলায় কারা আগুন লাগিয়ে দিয়েছিল, আর সাহস পাচ্ছি না রে ভাই। সন্ধ্যার দৈনিক বারাদ্দ মুড়ির বাটিটা এগিয়ে দিয়ে জয়তী বলল, তোমার কি শরীর খারাপ? বুকে কষ্ট হচ্ছে? গোজ হয়ে মুড়ি চিবোতে চিবোতে একবার অস্ফুটে মানসবাবু শুধু বললেন, না, ঠিক আছে। কী যে হয় বাবা বুঝি না। সারাদিন রান্না কাজ করে নিজের শরীর আর দেয় না, তার মধ্যে এনার গোমরা মুখ দেখে গা জ্বলে যায়। সকালে গাড়ি করে যে বাড়ি কিনতে এলো সে কি বলল? কথা কিছু এগোলো কি না? বাবার সঙ্গে পুনেতে কিছু কথা হলো কি না? কিছুই কি জানার অধিকার নেই আমার? গজগজ করতে করতে জয়তী রান্নাঘরে ঢুকতেই আস্তে আস্তে দোতলার সিঁড়ি দিয়ে ছাদে উঠে এলেন মানসবাবু। সিঁড়ি ভেঙে বুকের কষ্টটা আবার হচ্ছে। অন্ধকার আকাশের নিচে এক ছাদে কত যুগ পর। চারপাশের বাড়ির ছাদগুলো অন্ধকার। পিছনের ফ্ল্যাট বাড়ির কাঁচের জানালা গলা আলো পিছলে পড়ছে তাদের পুরনো নোনা ধরা ছাদের পাঁচিলের ওপর। সামনের ফুটপাতের বিরাট মাদার গাছটা আশেপাশের আলো আটকে কেমন যেন ঝুপসি হয়ে আছে। তার ডালে কটা কাক নিঝুম হয়ে বসে যেন ঝিমোচ্ছে। মনে হয় ছাদটাকে ডালপাতায় আগলে আড়াল করে রাখতে চাইছে গাছটা। একটু ইতস্তত করে শেষে ছাদের খড়খড়ে মেঝেতেই বসে পড়লেন মানসবাবু। আর অমনি যেন হাত ধরাধরি করে কত কথা মনে পড়ে গেল। ওই ঠাকুর ঘরে কোণ ঘেঁষে তুলসী মঞ্চের তলায় ইট দিয়ে বেড়ালের ঘর করে কি বকুনি খেয়েছিলেন। ট্যাঙ্কের কোণটায় গম ছড়িয়ে পায়রা ধরার ফাঁদ পাতা মনে পড়ল রোদেলা দুপুরে পা টিপে টিপে ছাদের বাঁশে বসা ফড়িং ধরার কথা। ঠাম্মা বলতেন বারান্দার ছাদের ওই ফণিমনসা গাছটা বাজ পড়া আটকাচ্ছে সেই কবে থেকে। কেমন দুধের মতো আঠা বেরোতো ওর গা ভাঙলে। কলেজে ঢোকার পর অসিদের সঙ্গে ওই পশ্চিম দিকের কোণটায় প্রথম লুকিয়ে সিগারেট খাওয়া। পুরনো শ্যাওলা পড়া কালচে পাঁচিলগুলোর গায়ে আলতো করে হাত বুলিয়ে দিতে কি ভালো লাগছে তার। আস্তে আস্তে শুয়ে পড়লেন সেই যেমন ছোটোবেলায় শুতেন বাবার পাশে, মাদুরে গ্রীষ্মের সন্ধ্যায়, কালপুরুষ আর নক্ষত্র চিনতে। কখন চোখ বুজে গেছে বুঝতেই পারেনি মানসবাবু। মনে হলো যেন জলছবি দেখছেন। সকাল হয়ে গেছে। এক নতুন ফ্ল্যাট, বাড়ির গেটে পাজামা আর ফতুয়া পরে তিনি দাঁড়িয়ে। হাতে রোজকার বাজারের রংচটা লাইনিলের থলেটা থেকে পুঁইশাক আর কুমড়োর ফালি উকি মারছে। কিন্তু বুকে কী সব লেখা নীল জামা পরা একটা লোক তাকে গেটের পাশে দাঁড় করিয়ে রেখে বলছে, দেখছেন তো 3 তলার স্যারের গাড়িটা বেরোচ্ছে। স্যার বেরিয়ে যান, তারপর আপনি ঢুকবেন। একটা সাদা রঙের বড় গাড়ি ঠিক ওনার সামনে এসে দরজাটা খুলে গেল। আর ভেতরে বসা ভদ্রলোক মুখ বাড়িয়ে মানসবাবুর পায়ের কাছে গুটকার এক গাদা গোলাপি পিক ফেলে দুম করে দরজাটা বন্ধ করে দিলেন। এবার পাল্টে গেল ছবি। আবার রাত হয়ে গেল।
হঠাৎ করে ফ্ল্যাট বাড়িটা ভোজবাড়ির মতো ওনাদের পুরনো বাড়ি হয়ে গেল। মুখোশ পরা অনেকগুলো লোক মোটর বাইক চড়ে তাদের বাড়িটাকে ঘিরে একটা বুদ্ধের মতো ঘুরছে। তাদের সকলের হাতে ধরা জ্বলন্ত মশাল। অন্ধকার ফুঁড়ে পুরনো বাড়িটাকে ঘিরে আগুন লাফিয়ে উঠছে হাওয়ায়। মানসবাবু আর অসিতবাবু অসহায়ের মতো বালতি বালতি জল এনে ছুটছেন, কিন্তু সে জল পৌঁছচ্ছে না আগুনের ধারে কাছে। যেন চলকে খানিক জল মুখে পড়তে চোখ খুলে দেখলেন। ছাদের দড়িতে শুকোতে দেওয়া শাড়ি পাজামার মধ্য দিয়ে জয়তী ভয়ার্ত মুখে চেয়ে আছে। ছাদের কবেকার একমাত্র ঘোলাটে হলুদ আলোটা জ্বলছে। এক গলা আশঙ্কা নিয়ে জয়তী জিজ্ঞেস করলো, কী গো, বুকে কষ্ট হচ্ছে? পাশের বাড়ির রন্টুকে ডাকবো? ফ্যালফ্যাল করে তাকিয়ে তার গলা দিয়ে শুধু একটা অস্ফুট শব্দ বেরোলো। অসিত পারল না, আমিও পারলাম না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের নতুন ভিডিও আসার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।